হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি 2024 সালের মিসেলেনিয়াস পরীক্ষার কাট অফ বা প্রবাবল কাট অফ কি হতে পারে সেটাকে ডিটেলসে ডিসকাস করব। আমি জানি যে পরীক্ষা দিয়ে আসার পর অধীর আগ্রহে ওয়েট করে আছো এই ভিডিওটার জন্য যে কাট অফ কত হতে পারে। আজকের এই ভিডিওটা দেখলে তোমার কাছে কিন্তু এক্স্যাক্ট ক্লিয়ার হয়ে যাবে যে কি পরিমাণ স্কোর থাকলে বা কোন রেঞ্জে তোমার স্কোরটা থাকলে তুমি মেন্সের জন্য চোখ বন্ধ করে পড়াশোনা করতে পারো। নাও এখানে একটা জিনিস বলে দিই, কারণ ডাব্লিউবিসিএস প্রিলিমস এর এক্সাম যখন হয়েছিল তখনও কিন্তু আমি প্রবাবল কাট অফ বলেছিলাম, আর সেই অনুযায়ী কিন্তু রেজাল্টও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে কাট অফ কিন্তু মিলে গিয়েছিল। তাই এইবারে মিসেলিনিয়াস পরীক্ষার যে কাট অফটা সেটা একটু অ্যানালাইসিস করতে টাইম লেগে গেল। আমি একদিন একটু বেশি সময় নিয়ে নিয়েছি পুরো ব্যাপারটাকে অ্যানালাইসিস করার জন্য, কারণ এই পুরো কাট অফ কিন্তু অনেক কিছুর উপর দাঁড়িয়ে থাকে। তো তাই জন্য অ্যানালাইসিস করে একটা পার্টিকুলার রেঞ্জ তৈরি করেছি। যদি তোমার স্কোর ওই রেঞ্জের মধ্যে থাকে তাহলে তুমি নির্দ্বিধায় পড়াশোনা কিন্তু স্টার্ট করতে পারো মিসলেনিয়াস মেন্সের জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। না, প্রথমে আসি এই কাট অফ কিসের ওপর দাঁড়িয়ে থাকে। দেখো, কাট অফ অনেকগুলো জিনিসের ওপর দাঁড়িয়ে থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন ছিল, কোয়েশ্চেন টাফ ছিল, মডারেট ছিল, ইজি ছিল, এটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। কত নাম্বার অফ স্টুডেন্ট এই এক্সামে পার্টিসিপেট করছিল সেটা একটা ফ্যাক্টর হয়ে যায়। ভ্যাকেন্সি কত রয়েছে সেটা একটা ফ্যাক্টর হয়ে যায়। মেন্সে কত স্টুডেন্টকে ডাকছে, যদি বেশি নাম্বার অফ স্টুডেন্টকে মেন্সে ডাকে তাহলে কিন্তু কাট অফ এমনিতেই লো যাবে। আর যদি কম নাম্বার অফ স্টুডেন্টকে কিন্তু যদি ডাকা হয় তাহলে কাট অফ হাই যাবে। তো এই মেন স্টুডেন্ট রেশিওটাও কিন্তু ম্যাটার করে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কম্পিটিশন কেমন রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কত স্টুডেন্ট আছে যারা মেন্সের প্রিপারেশনের জন্য রেডি রয়েছে। অর্থাৎ তাদের সামনে কোনো এক্সাম ছিল, যেরকম কি অনেক সময় সিজিএল পড়ে যায়, সিএইচএসএল পড়ে যায়, বা অন্যান্য কোনো ডাব্লিউবিসিএস পড়ে যায়। তো তখন যদি পাশাপাশি এই মিসলেনিয়াস এক্সাম হয় তো স্টুডেন্টরা অলরেডি রেডি থাকে। তো তার জন্য কি হয়, তাদের কম্পিটিশন যথেষ্ট হার্ড হয়, কারণ সবাই অলরেডি পড়াশোনার মধ্যে থাকে আর সেই সময় এক্সামটা দেয়। তো তখনও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে। তো আজকের ক্লাসে এই সমস্ত ফ্যাক্টরগুলোকে দেখার পরে একটা প্রবাবল কাট অফ রেঞ্জে যেতে পেরেছি এবং অ্যানালাইসিস করতে পেরেছি। দেখো, কোয়েশ্চেন পেপারটা যখন অ্যানালাইসিস করছিলাম তখন ওখানে দেখলাম যে কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ডটা, প্যাটার্নটা, সেটা কিন্তু ইজি টু মডারেট ছিল। অর্থাৎ আমরা বলতে পারিনি যে কোয়েশ্চেন খুব টাফ হয়েছিল বা কোয়েশ্চেন অ্যাটেন্ড করার মতো নয়, এরকম ছিল না। তো কোয়েশ্চেন ইজি ছিল কিছু কিছু কোয়েশ্চেন, আর কিছু কোয়েশ্চেন মডারেট ছিল। আমরা যদি মডারেট কোয়েশ্চেনের লেভেল দেখি তাহলে 15 থেকে 25টা কোয়েশ্চেন এরকম রয়েছে যেগুলো মডারেট কোয়েশ্চেন। অর্থাৎ যে সমস্ত কোয়েশ্চেন কিন্তু বলতে পারো যে কনফিউজিং লেভেলের হচ্ছে ক্রিয়েট করতে পারে। অর্থাৎ এক্সাম হলের মধ্যে তুমি এই কোয়েশ্চেনগুলোতে আনসার করতে গেলে তোমার সেখানে নেগেটিভ হওয়ার চান্সটা বেশি থাকবে। এরকম 10টা কোয়েশ্চেন ছিল যেগুলো হাত দেওয়ার মতো ছিল না, যেরকম কি বিভিন্ন ধরনের স্লোগান ছিল, বুকস অ্যান্ড অথার ছিল। এই ধরনের কোয়েশ্চেনে অ্যাটেন্ড করলেই একটা নেগেটিভ অ্যাপ্রোচ যাওয়ার কিন্তু চান্স থাকতে পারে, কারণ তুমি জানো না, তো তুমি গেস করে আনসার করবে, তো সেক্ষেত্রে নেগেটিভ হওয়ার চান্স আছে। তো সেইভাবে যদি দেখা হয় 35 এরকম কোয়েশ্চেন ছিল যেগুলোকে কোনোভাবে অ্যাটেম্প্ট করলেই কিন্তু একটা নেগেটিভ হওয়ার চান্স থাকবে। অর্থাৎ কনফিউশন কিন্তু হবে, কারণ কি দুটো অপশানের মধ্যে কনফিউশন হবে। এরকম কিছু কোয়েশ্চেন থাকবে জানা থাকবে না কিন্তু গেস করে আসবে স্টুডেন্ট। তো এরকম 35খানা কোয়েশ্চেন ছিল যেগুলো হচ্ছে কনফিউশন ক্রিয়েট করতে পারে এক্সাম হলের মধ্যে। 65খানা এরকম কোয়েশ্চেন ছিল যেগুলো আনসার করা যেতে পারে। এবার যদি কারণ কেউ টাইম ম্যানেজ না করতে পারে তাহলে সেক্ষেত্রে সে 65 কোয়েশ্চেনও স্ক্যান করতে পারবে না। কিন্তু 65খানা এরকম কোয়েশ্চেন ছিল যেগুলোকে আনসার করা যায়। তাহলে হিসেব অনুযায়ী 65খানা আনসার করা যাবে, 35খানা কনফিউশন হবে। মানে ওই ধরনের কোয়েশ্চেনগুলোতে যদি অ্যাটেম্প্ট করে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হওয়ার চান্স কিন্তু থাকবে। এবার যদি দেখা হয় প্রিভিয়াস ইয়ারের কাট অফ কেমন যাচ্ছে, তাহলে মানে 65খানা মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার ছিল, আর প্রত্যেকটা ভুল আনসারের জন্য 2/3 করে কাটা হতো। অর্থাৎ 3টে ভুল আনসারের জন্য 2 নাম্বার করে গেছে। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভের পরিমাণটা কিন্তু বেশি হবে। কেউ যদি বেশি নেগেটিভ করে আসে তার নাম্বার কমে যাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে। 2018 যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখি, সেখানে জেনারেল ক্যাটাগরিতে 103 কাট অফ গেছিল এবং ভ্যাকেন্সি ছিল প্রায় 1551খানা ভ্যাকেন্সি ছিল। এবং 2018 কোয়েশ্চেনে প্রচুর আনপ্রেডিক্টেবল জিকের কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল। এরপরে 2018তে এবং 2019 এবং 2024-এর মধ্যে একটা প্যাটার্নের ডিফারেন্স কিন্তু দেখা গেছে। কি না, 2018তে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কোয়েশ্চেন এসেছিল, পলিটি থেকেও কোয়েশ্চেন এসেছিল, এবং জিওগ্রাফি, হিস্ট্রি, এই সমস্ত জায়গাগুলো থেকে কোয়েশ্চেন এসেছিল। এবং সায়েন্স সব থেকে বড় ফ্যাক্টর যেটা, সেটা কিন্তু কাজ করছিল। কিন্তু যখন আমরা 2024-এর প্যাটার্ন দেখছি সেখানে সায়েন্স প্রায় নেই বললেই চলে, ইকোনমি পলিটি প্রায় নেই বললেই চলে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি হিস্ট্রি, জিওগ্রাফি খুব মিনিমাল কোয়েশ্চেন এসে এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় তুলে দিয়েছে। তো বেশিরভাগ স্ট্র্যাটেজিকের ওপরে কোয়েশ্চেন কিন্তু করা হয়েছে। তো সেক্ষেত্রে 2018তে জেনারেল ক্যাটাগরিতে কাট অফ গিয়েছিল 103, যেখানে ভ্যাকেন্সি ছিল
1551খানা ভ্যাকেন্সি। 2019-এ এই ভ্যাকেন্সিটা কমে চলে আসে 482 এবং সেই অনুযায়ী জেনারেল ক্যাটাগরি কাট অফটাও বেড়ে যায়, প্রায় 108.66 কিন্তু কাট অফ যায়। তো আমরা যদি 2018 এবং 2019-কে দেখি আর যদি আমরা ভ্যাকেন্সিটা দেখে দিই, তাহলে আমরা দেখতে পাই যে ভ্যাকেন্সিতে আমূল পরিবর্তন হয়েছে, মানে 50% ভ্যাকেন্সি কিন্তু প্রায় চলেছে। 50% কোথায়, 60%-এর কাছাকাছি যদি দেখি ভ্যাকেন্সি কিন্তু ডাউন হয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কাট অফ কিন্তু সেই রকম ভাবে যে প্রচুর আহামরি বেড়ে গেছে তা কিন্তু নয়, মাত্র 5 নাম্বার কিন্তু কাট অফ বেড়েছে। তার মানে এই ভ্যাকেন্সি এবং তার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, 2019-এ প্রচুর সায়েন্সের কোয়েশ্চেন এসেছিল এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর বুকস অ্যান্ড অথার্স স্ট্র্যাটেজিকের যে পার্টটা, সেখান থেকে টাফ টাফ কোয়েশ্চেন এসেছিল, যার জন্য স্টুডেন্ট অ্যাটেন্ড করতে পারেনি। তাও কাট অফ গিয়েছিল 108.66। এবার আমরা যদি 2024 দেখি, আমার মতে 2024-এর সিনারিও কিন্তু এটা দাঁড়াতে পারে। জেনারেল ক্যাটাগরিতে 115 +-5, মানে 110 থেকে 120-র মধ্যে তোমার যদি রেঞ্জ থাকে, তাহলে তুমি নির্দ্বিধায় পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য রেডি হতে পারো। ঠিক একইভাবে ওবিসি এ, ওবিসি বি, এসসি এবং এসটি, এই সবগুলোর কিন্তু একটা রেঞ্জ আমি দিয়ে দিলাম। এই রেঞ্জের মধ্যে তোমার যদি স্কোর থাকে, তো তুমি নির্দ্বিধায় কিন্তু পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য রেডি হতে পারো। আমি কেন এই স্কোরটা বলছি, পরীক্ষা দিয়ে আসার পরে বহু স্টুডেন্ট বলবে 130টা কারেক্ট করেছি, 140টা কারেক্ট করেছি, 150টা কারেক্ট করেছি। কারেক্ট অনেকে অনেক কিছু করবে। তোমরা জানো যে পিএসসি অলরেডি কিন্তু যখন আনসার কি রিলিজ করবে, সেখানেও অ্যাটলিস্ট 2-3টে নাম্বার, কিন্তু 2-3টে কোয়েশ্চেনের আনসার ভুল দেবে। এটা প্রত্যেকটা এক্সামে হয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পরে বিভিন্ন কোয়েশ্চেনে কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে। তো সেক্ষেত্রে পিএসসি সেটাকে কোন আনসার নেবে সেটাও একটা ম্যাটার করে যাবে। তারপরে আরেকটা জিনিস, যেটা এখানে কিন্তু নেগেটিভের ট্র্যাপটা অনেক বেশি, কারণ ইজি কোয়েশ্চেনে দুটো অপশানের মধ্যে গুলিয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু থাকে। তো পরীক্ষার দিয়ে বেরোনোর পরে যেটা 140 থাকে, যখন আস্তে আস্তে সময় যায় এবং কোয়েশ্চেনের আনসারগুলো মেলাতে থাকে স্টুডেন্টরা, তখন এই স্কোরটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়। ঠিক একইভাবে ডব্লিউবিসিএস প্রি এর সময়ও কিন্তু আমরা দেখেছিলাম যে স্কোরটা, যে কাট অফটা পরীক্ষা দিয়ে আসার পরে সবাই বলছিল 130 পেয়ে যাবো, 140 পেয়ে যাবো, 150 পেয়ে যাবো, কিন্তু আলটিমেট স্কোর গিয়ে দাঁড়ালো কিন্তু 100-এর আশেপাশে, যেটা আমি তোমাদেরকে বলেও ছিলাম। তো এই রেঞ্জটা একটা রেঞ্জ ধরে চলতে পারো, যে রেঞ্জের মধ্যে তোমার যদি স্কোর থাকে, তুমি পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য রেডি হতে পারো। বাকি আমি জানি না, অনেকে অনেক রকম কাট অফের কথা বলবে, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি অ্যানালাইসিস করে এটাই পেয়েছি যে এই রেঞ্জের মধ্যে স্কোর থাকতে পারে। মানে হিসেব লাগাও, যদি আমরা দেখি আরো ভ্যাকেন্সি যদি এবার কম থাকে, তাহলে কিন্তু এটা আরো 2-3 নাম্বার অ্যাড হতে পারে। কিন্তু ভ্যাকেন্সি যদি বেশি থাকে, যেটা গত বছরের যা ট্রেন্ড যেটা দেখতে পাচ্ছি, 500-র কাছাকাছি যদি ভ্যাকেন্সি থাকে, তাহলে কিন্তু এই স্কোরটা যেতে পারে। এবার পিএসসি যদি যদি সংখ্যাটা বাড়িয়ে দেয়, মানে মেন্স স্টুডেন্টকে কতজনকে ডাকছে সেই সংখ্যাটা যদি বাড়িয়ে দেয়, যেরকম কি গত বছর মেন্সে কিন্তু 5,000 জনের কাছাকাছি প্রায় ডেকেছিল, 4,882 জনকে ডেকেছিল, প্রায় 5,000 জনকে ডেকেছিল। এবারেও যদি সেম টাইপের ডাকে, 5,000 জনকে ডাকে, তাহলে এই স্কোর, এই কাট অফটা যেতে পারে। এবার যদি এটা 5,000 থেকে বেড়ে গিয়ে 7,000, 8,000 পর্যন্ত চলে যায়, তাহলে এই স্কোর কমে গিয়ে কিন্তু আরো 5 নাম্বার এদিক চলে যাবে, আরো 5 নাম্বার কমে যাওয়ার চান্স থাকবে। তো তাই জন্যই আমি তোমাদের বললাম যে প্রিপারেশন তোমাকে করে নিতে হবে। তোমার 110-এর পাশাপাশি স্কোর থাকলেও আমি বলবো তুমি পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য রেডি হও। কেন না, বিকজ অফ দ্যাট সামনে ক্লার্কশিপ এক্সাম আছে, সেখানেও ডেসক্রিপটিভ রয়েছে। তো তুমি যদি রেডি হয়ে থাকো, তাহলে ক্লার্কশিপ মেন্সটাকেও ভালোভাবে দিতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসিএসও আছে এবং এনটিপিসিও আছে, তো সেগুলোর জন্য তুমি তৈরি হতে পারবে। তো প্রিপারেশন নিতে দোষ কোথাও নেই। তো তোমার স্কোর যে রেঞ্জেই থাকুক না কেন, যদি সেটা 110-এর পাশাপাশি থাকে অথবা 110+ থাকে, তাহলে তুমি পিএসসি মিসলেনিয়াস মেন্সের জন্য রেডি হতে থাকো। এবার মেন্সের প্রিপারেশন তুমি করবে কি করে? মেন্সে আমি একটা মিনিমাম যে রেঞ্জ ধরে রেখেছি সেটা হচ্ছে 110। এবার তোমার 107 হলো, বা কারোর 108 হলো, বা 109 হলো, তো তাও কিন্তু আমি বলবো মেন্সের প্রিপারেশন স্টার্ট করো। আর 110+ আছে মানে তোমাকে তো মেন্সের প্রিপারেশন স্টার্ট করতেই হবে। স্ট্র্যাটেজি তোমাকে বানাতে হবে, এই রিলেটেড আমি আরো ভিডিও নিয়ে আসবো, যেখানে মেন্সের প্রিপারেশনের স্ট্র্যাটেজি তুমি কিভাবে তৈরি করতে পারো। মক টেস্ট তোমাকে দিতে হবে, কারণ মক টেস্ট না দিলে তুমি বুঝতে পারবে না তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো। রাইটিং প্র্যাকটিস, কারণ মিসলেনিয়াসে রাইটিং রয়েছে, বেঙ্গলি ডেসক্রিপটিভ, বেঙ্গলি ডেসক্রিপটিভের পরে ইংলিশ ডেসক্রিপটিভ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ম্যাথকেও তোমাকে রাইটিংসে প্র্যাকটিস করতে হয়। তো এর জন্য আলাদা করে একটা সেট আপ তৈরি করে দেবো, যাতে তোমরা মেন্সের প্রিপারেশনটাকে স্টার্ট করতে পারো। এই রিলেটেড সমস্ত কিছু তোমরা জিএস ফোরাম অ্যাপে কিন্তু সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে জিএস ফোরাম অ্যাপের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে সমস্ত ক্লাস বা আদার্স যে কোনো যা কিছু কোর্স আসবে সেগুলো রিলেটেড ডিটেলস পেতে থাকবে।
হোপফুলি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে কাট অফ কেমন যেতে পারে। এই রেঞ্জের মধ্যে থাকলে তুমি, আমি বলবো যে কোনো কিছু ভেবো না, প্রিপারেশন স্টার্ট করো এখনই, আজ থেকেই প্রিপারেশন স্টার্ট করো। কারণ অপরচুনিটি বারবার আসবে না। শেষে গিয়ে যদি দেখা যায় যে রেঞ্জটা একটু কমে গেল, অর্থাৎ ভ্যাকেন্সি একটু বেড়ে গেল বা নাম্বার অফ স্টুডেন্টকে মেন্সে বেশি রাখলো, আর তুমি প্রিপেয়ার থাকলে না, তখন কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। তো তোমার কাছে যে সুযোগটা ছিল সেই সুযোগটা কিন্তু তুমি হারাবে। তো তাই জন্য এই রেঞ্জের মধ্যে থাকলে আমি বলবো নির্দ্বিধায় মেন্সের প্রিপারেশন স্টার্ট করো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই। ক্লাসটাকে যতটা সম্ভব সবার সঙ্গে শেয়ার করে দাও, সবাই যাতে এই ক্লাসটাকে, ভিডিওটাকে দেখতে পায়, এবং একটা যে মিসকনসেপশন ক্রিয়েট হচ্ছে এই কাট অফ নিয়ে, সেটা যাতে দূর হয়। এবং এটা অ্যাকিউরেট তো আমি বলবো না, কিন্তু প্রবাবল কাট অফ তুমি ধরে নিয়ে চলতে পারো এবং রেডি হতে থাকো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।